আজকের এই চমৎকার ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা হার না মানা মানসিকতা আর আক্ষরিক অর্থে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলার এক মহাকাব্যিক আখ্যান। এটি এমন এক মানুষের গল্প যিনি জীবনের শুরুতে সবকিছু হারিয়েও শেষ পর্যন্ত ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন। একবার ভেবে দেখুন তো, রাজ্যহীন একজন বিতাড়িত রাজা কিভাবে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তোলেন। একজন মানুষ যার নিজস্ব কোনো রাজ্য নেই, মাতৃভূমি থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি কিভাবে এমন এক সুবিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যা শত শত বছর ধরে টিকেছিল। শুরু থেকেই যার জীবনে এত বিশৃঙ্খলা, তার এত বড় সাফল্য পাওয়াটা কিন্তু একেবারে অসম্ভব বলে মনে হয়, তাই না? কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে অসম্ভব বলেও আসলে কিছু নেই। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, এক কিশোর রাজার সংকটকাল। বিষয়টার আরেকটু গভীরে প্রবেশ করা যাক। সময়টা ১৪৯৪ সাল। মধ্য এশিয়ার ফারগানা নামের এক ছোট্ট রাজ্য। এক আকস্মিক দুর্ঘটনায় তৎকালীন শাসক এবং বাবরের পিতার মৃত্যু হয়। জাস্ট কল্পনা করুন, তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের বয়স মাত্র ১১ বছর। এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে, আর তাকে কিনা এই ১১ বছর বয়সেই ফারগানার এক চরম অস্থিতিশীল সিংহাসনের দায়িত্ব নিতে হল। চারপাশের আত্মীয় স্বজন, বিশেষ করে প্রভাবশালী উজবেক নেতা সাইবানি খান, শুরু থেকেই তার প্রবল বিরোধিতা করতে থাকেন। ওই সময়কার ভূ রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তেজনার, অনেকটা পেন্ডুলামের মতো। মধ্য এশিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী নগরী সমরকন্দ দখল করা নিয়ে বাবরকে বারবার যুদ্ধে জড়াতে হয়। ১৪৯৭, ১৫০১ এবং ১৫০২ সালে তিনি সমরকন্দ দখল করেন ঠিকই, কিন্তু তা ধরে রাখতে পারেননি। সবশেষে ১৫০৩ সালে সাইবানি খানের কাছে এক শোচনীয় পরাজয়ের পর তাকে সমরকন্দ এবং নিজের পৈতৃক রাজ্য ফারগানা দুটো জায়গা থেকেই একেবারে বিতাড়িত হতে হয়। এরপর ঘটনা কোন দিকে মোড় নেয় চলুন দেখি আমাদের দ্বিতীয় পর্বে, কাবুলে পশ্চাদপসরণ। মাতৃভূমি থেকে পুরোপুরি বিতাড়িত হয়ে বাবর বাধ্য হয়ে দক্ষিণ দিকে এক মরিয়া যাত্রা শুরু করেন। ১৫০৪ সাল, কাবুলের ভেতরের রাজনৈতিক গোলযোগের একটা সুযোগ নেন তিনি। পাড়ি দেন দুর্গম হিন্দুকুশ পর্বতমালা। সেখানকার শাসককে পরাজিত করে তিনি কাবুল দখল করে নেন। সম্পূর্ণ রাজ্যহীন এবং বিতাড়িত অবস্থায় কাবুল তাকে একটা দারুণ বেজ বা শক্ত ঘাঁটি প্রদান করে, যদিও সেটা ছিল সাময়িক। আর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, এই ঘটনাটা বাবরের অদম্য উচ্চাকাঙ্ক্ষাকে চমৎকারভাবে তুলে ধরে। নির্বাসিত হওয়া সত্ত্বেও তিনি নিজের রাজকীয় পরিচয় কিন্তু কখনোই ছেড়ে দেননি। কাবুলে তিনি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাদশাহ বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। এর মানে কি দাঁড়ায়? মানে হলো, তিনি শুধু টিকে থাকার জন্যই লড়াই করছিলেন না, তিনি রাজত্ব করার জন্যই জন্মেছিলেন। এখান থেকেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, ভারতের দিকে মোড়। ১৫১২ সালটি ছিল বাবরের জীবনের একটা অন্যতম বড় টার্নিং পয়েন্ট। উজবেকদের কাছে চূড়ান্ত পরাজয়ের পর মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপনের দরজা তার জন্য একেবারেই বন্ধ হয়ে যায়। পরিস্থিতি একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। ঠিক এই সময়ে হিন্দুস্তানের অপরিসীম সম্পদ আর এক নতুন সীমান্তের হাতছানি তাকে প্রবলভাবে আকৃষ্ট করে। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের গতিপথ বদলে দেয়। মধ্য এশিয়ায় সাম্রাজ্য করা যখন অসম্ভব, তখন একজন বিতাড়িত রাজা আর কোন দিকে তাকাবেন? নিজের মাতৃভূমির ওই রাজনৈতিক গোলকধাঁধা থেকে বেরিয়ে এসে বাবর তখন পুরোপুরি দৃষ্টি নিবদ্ধ করলেন এক নতুন দিগন্তের দিকে, আর সেটা হলো আমাদের ভারতবর্ষ। আর এই নতুন দিগন্তের সূচনা হয় আমাদের চতুর্থ পর্বে, ঐতিহাসিক পানিপথের যুদ্ধ। এরপর আসে সেই ঐতিহাসিক ১৫২৬ সাল। এই বছরটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বলতে গেলে একটা নতুন যুগেরই সূচনা করে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। জানেন এই যুদ্ধে তার সবচেয়ে বড় কৌশলগত উদ্ভাবন কী ছিল? আর্টিলারি বা গোলন্দাজ বাহিনী। ভারতবর্ষে তিনি একদম প্রথমবারের প্রবর্তন করেন। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এই বিশাল বিজয়ের ফলে তিনি বিপুল ধনসম্পদ লাভ করেন, আর এভাবেই মুঘল সাম্রাজ্যের মূল ভিত্তি স্থাপিত হয়। কিন্তু শুধু সাম্রাজ্য স্থাপন করলেই তো হয় না, সেটা টেকাতেও হয়। আমাদের পঞ্চম পর্ব, মুঘল সাম্রাজ্য সুরক্ষিত করা। পানিপথের বিজয় তো কেবল শুরু ছিল, কারণ এর পরেই মুঘলদের সামনে এসে দাঁড়ায় এক
অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্য। খানোয়ার যুদ্ধে মেবারের রাজপুত নেতা রানা সংগ্রাম সিং, যাকে আমরা রানা সাঙ্গা নামেও চিনি, তার বাহিনীর আকারটা একবার শুনবেন। প্রায় 1,20,000 অশ্বারোহী এবং 1,000 হাতির এক বিশাল বহর। একবার তুলনাটা চিন্তা করুন। সমুদ্রের মতো এই বিশাল রাজপুত বাহিনীর সামনে বাবরের বাহিনী ছিল একেবারে ক্ষুদ্র। স্বাভাবিকভাবেই এত বড় সেনাবাহিনীর কথা শুনে বাবরের সৈন্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েছিল। এটা ছিল এমন এক অসম লড়াই, যেখানে জয়লাভ করা বলতে গেলে প্রায় অসম্ভব। ইতিহাস সাক্ষ্য দেয়, এই ভয়ার্থ ক্ষুদ্র বাহিনীকে উজ্জীবিত করতে বাবর এক অসামান্য কৌশল নেন। ইতিহাসবিদরা তার এই কৌশলকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাথে তুলনা করেন। তিনি সৈন্যদের সামনে এক অনলবর্ষী তেজোদ্দীপ্ত ভাষণ দেন, আর এই অগ্নিমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তার সেই আতঙ্কিত বাহিনী এক নতুন সাহসে জেগে ওঠে। 1527 সালের 16 মার্চ সংঘটিত হয় সেই ঐতিহাসিক খানোয়ার যুদ্ধ। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাজপুত শক্তির এই চরম পরাজয় মুঘলদের অবস্থানকে ভারতবর্ষে চিরস্থায়ী রূপ দেয়। এই অসামান্য বিজয়ের পর বাবর গাজী বা বিজয় যোদ্ধা উপাধি ধারণ করেন, আর এর মাধ্যমেই তার ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু কাবুলকে পাকাপাকিভাবে হিন্দুস্থানে স্থানান্তরিত হয়। এরপর বাবরকে আর থামানো যায়নি, এক অপ্রতিরোধ্য গতি। 1526 সালে পানিপথ, 1527 সালে খানোয়া, আর এরপর 1529 সালে ঘরঘরার যুদ্ধে আফগান জোটকে পরাস্ত করেন তিনি। জৌনপুর ও বাংলার সম্মিলিত আফগান বাহিনী এই যুদ্ধে শোচনীয়ভাবেই পরাজিত হয়। এর ফলে আফগানদের পুনরায় সংগঠিত হওয়ার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যায়। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্যায়ে, ষষ্ঠ পর্ব, এক কিংবদন্তি চরিত্র। এত অসাধারণ সব বিজয়ের পর আমাদের একটু বিশ্লেষণ করা দরকার। মানুষটা আসলে কেমন ছিলেন, যার কারণে এই অসম্ভব যাত্রা বাস্তবে রূপ নিয়েছিল? সেই বাবর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার সামরিক প্রতিভা, উদ্ভাবনী ক্ষমতা আর বীরসুলভ দুঃসাহসিকতা তাকে সমসাময়িক এশিয়ার শাসকদের মধ্যে একদম আলাদা করে তুলেছিল। বারবার পরাজিত হয়েও তার এই অটল স্থিতিস্থাপকতা বা বাউন্স ব্যাক করার ক্ষমতাই ছিল তার চূড়ান্ত বিজয়ের প্রধান জ্বালানি। শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। একবার ভাবুন তো, ওই 11 বছরের এক কিশোর যদি তার মাতৃভূমি থেকে বিতাড়িত না হতো, তবে কি শত শত বছরের মুঘল আধিপত্যের কোনো অস্তিত্ব আজ থাকত? জীবনের শুরুতে পাওয়া সেই চরম ব্যর্থতার বিতাড়নই কি বাবরকে ভারতের দিকে ঠেলে দেয়নি? যদি তিনি মধ্য এশিয়াতেই সফল হতেন, তাহলে হয়তো ভারতীয় উপমহাদেশ মুঘল সাম্রাজ্যের সেই বিপুল সম্পদ, চমৎকার সংস্কৃতি আর ঐতিহাসিক স্থাপত্যের দেখা কখনোই পেত না। অতীত ব্যর্থতাই যে কখনো কখনো ভবিষ্যতের সর্বশ্রেষ্ঠ বিজয়ের পথ তৈরি করে দেয়, বাবরের মহাকাব্যিক জীবনী তার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের আজকের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।